প্রায় দেড় দশক পরে সাহিত্যের নোবেল পুরস্কার আবার আফ্রিকা পাড়ি দিয়েছিল 2021 সালে আব্দুল রাজ্জাক গুরনার হাত ধরে। নিজের নোবেল বক্তৃতায় তিনি বলেছিলেন, সেই কথাগুলি সেভাবে লিখে চলাও তাই আমার কাছে অত্যন্ত জরুরি মনে হয়েছে। সৎভাবে লিখে চলা, কুৎসিত এবং সুন্দর দুই যাতে পাশাপাশি উঠে আসে, মানুষকে গতে বাঁধা সরলীকরণের ঊর্ধ্বে উঠে চিনতে শেখায়। ঠিকঠাক লিখে ফেলতে পারলে এক ধরনের অন্যরকম নিজস্ব সৌন্দর্য আপনি তার থেকে ঠিকরে বেরিয়ে আসে, এবং এভাবে দেখলে ভঙ্গুর দুর্বলতাকে কাছ থেকে দেখা সম্ভব, নিষ্ঠুরতার মধ্যে থেকেই কোমলতাকে খুঁজে পাওয়া সম্ভব, একেবারেই অজানা অদেখা কোথাও থেকে দয়া ও মানবিকতার উৎস খুঁজে পাওয়া সম্ভব। লেখালেখি আমার জীবনে সবচেয়ে বড় অংশ জুড়ে থাকার এটাই প্রধান কারণ বলা যেতে পারে। এই সততা, দুর্বলতার প্রতি পক্ষপাত, যা হতে পারত তার কথা বলা এবং ভাবানো তার লেখার বিশেষত্ব। আজ এখানে আমরা শুনব তার ছোট গল্প খাঁচা। সেখানেও ছোট্ট পরিসরেও তাকে তার মতন করে চিনে নেওয়া খুবই সম্ভব। মূল কাহিনী 1984 সালে রচিত কেজেস থেকে। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন বর্ণালী জানা সেন, যিনি রাজ্য সরকারের সচিবালয় অনুবাদক হিসেবেই কর্মরত এবং বেলজারের মতো বহু বিখ্যাত গল্পের অনুবাদক। গল্পটি সংকলিত আছে 2025 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত লালমাটি প্রকাশনের গল্প বিশ্ব সাহিত্য সিরিজের প্রথম খণ্ড আফ্রিকা সংকলনে। আসুন শুনে নেওয়া যাক বর্ণালী জানা সেনের অনুবাদকৃত আব্দুল রাজ্জাক গুরনার ছোট গল্প খাঁচা। পাঠে আমি রৌহিন। মাঝে মাঝে হামিদের মনে হয়, জন্মস্তক বুঝি এই খাঁচায় বন্দি সে। জীবনের তার নেই কোনো শুরু, না আছে শেষ। আছে শুধু বিরামহীন এই দোকান। দোকানের চাল ডাল তেল চিনিময় এই জীবনটাকে নিয়ে তার আর কোনো অভিযোগ নেই। এই খুপড়ি দোকানের ব্যবসা গুমট, রাতের গা ছমছমে নৈশব্দ, সব তার সয়ে গেছে। মাঝে মাঝে মাঝরাতের যে ভুতুড়ে আওয়াজ শুনে তার বুকের রক্ত জল হয়ে যেত, এখন সে বুঝতে পারে ওই আওয়াজটা আসলে আসে জলাভূমির ওপার থেকে। মরশুমি এই জলাভূমিগুলোই শহর আর শহরতলির মাঝে একটা সীমারেখা টেনে দিয়েছে। জনাকীর্ণ শহরতলির বিচিত্র সব আওয়াজ জলাভূমির রেথার তরঙ্গ বেয়ে কানে তার বড় অপার্থিব ঠেকে। তবে তার দোকানটা শহরের একেবারে প্রাণকেন্দ্রে, এটাই যা বাঁচোয়া। ভোরের আলো ফুটতে না ফুটতেই সে দোকানের ঝাঁপ খুলে দেয়। তখনও শহরের আড়মোড়া ভাঙে না ভালো করে। শুধু জনা কয়েক মুটে মজুর ব্যস্ত সমস্ত হয়ে কাজে ছোটে। আর প্রায় মাঝরাতে মদো মাতালগুলো যখন পা টেনে টেনে ঘরে ফেরে, তখন সে ঝাঁপ ফেলে দোকানের। সকাল থেকে রাত এই দোকানে বসেই তার দিন কাবার। এই দোকানে বসেই সে দেখে মানুষের আসা যাওয়া, জীবনের বিচিত্র সব চালচিত্র। কিন্তু জীবনের সেই হাটে বিকিকিনির পসরা নিয়ে সে কোনো দিনও যায় না। সে শুধু নীরব দর্শক। দোকানে যখন খদ্দেরদের ভিড় থাকে, তখন তার নিঃশ্বাস নেওয়ারও ফুরসত থাকে না। খদ্দেরদের সঙ্গে কথা বলা, সেই সঙ্গে ক্ষিপ্র হাতে তাদের জিনিসপত্র মেপে গুছিয়ে দেওয়া, এ কাজে তার জুড়ি মেলা ভার। তারপর একটু দম নেওয়ার অবকাশ মিললে গদি আঁটা টুলটার উপর ধপাস করে বসে দুদণ্ড জিরিয়ে নেয় সে। মেয়েটা এলো সেদিন রাতের দিকে। হামিদ তখন ঝাঁপ ফেলার তোড়জোড় করছিল। মনটা অনেকক্ষণ ধরেই কু ডাকছিল তার। দোকানে বসেই চোখটা লেগে এসেছিল। তারই মধ্যে এমন দুঃস্বপ্ন, কে যেন তার টুটিটা চিপে তাকে শূন্যে তুলে ধরেছে। দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে চোখ মেলেই দেখে মেয়েটা সামনে দাঁড়িয়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে বোধহয়। চোখে মুখে বিরক্তি স্পষ্ট। ঘি দাও 1 টাকার। মেয়েটার কথাতেও বেশ ঝাঁঝ। এই তো একটা মাত্র কেজো কথা, তাও সে বলল মুখটা অন্যদিকে ঘুরিয়ে, যেন দোকানদারের মুখটাও সে দেখতে চায় না। গায়ে সুতির একটা চাদর জড়ানো, গায়ে লেপ্টে থাকা জামাটার উপর দিয়ে মেয়েটার শরীরের মাপজোক বুঝতে অসুবিধে হয় না। এই আঁধারেও মেয়েটার খোলা কাঁধ দুটো বেশ আলো আলো ঠেকে। মেয়েটার হাত থেকে বাটিটা নিয়ে ঘিয়ের টিনটাকে উপুর করে দেয় হামিদ। সেই সঙ্গে মনটাকেও। বুকের ভেতর কোথায় যেন একটা চিনচিনে ব্যথা টের পায় সে। ঘি ভর্তি বাটিটা ফেরত পেয়ে এবার দোকানের দিকে আলগা চাহনি ছড়ে মেয়েটা। কতদিনের ক্লান্তি জমা হয়েছে সে দৃষ্টিতে। কতই বা বয়স মেয়েটার, নেহাতি কাঁচা বয়স। ছোট গোলপানা মুখ, লম্বা গলা। বাটিটা নিয়ে
লম্বা পা ফেলে অন্ধকারে মিলিয়ে যায় সে। পথের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে হামিদ। মেয়েটা অন্ধকারে একা একা এভাবে চলে গেল। একবার হাঁক পেড়ে সাবধান করে দিলে হতো না? অন্ধকারে কত বিপদ ওঁত পেতে থাকে, কিন্তু গলা দিয়ে ভালো করে স্বর বেরোয় না হামিদের। মনের কথা গলাতেই আটকে থাকে। অপেক্ষা করে থাকে সে, বিপদে পড়ে মেয়েটা যদি চিৎকার করে ডাকে। না, বৃথাই তার বসে থাকা। কোথাও কোনো চিৎকার নেই। মেয়েটার জুতোর খটখট আওয়াজ একসময় রাতের নৈশব্দে মিলিয়ে যায়। মেয়েটার মধ্যে বেশ একটা চটক আছে বটে। যে পথ দিয়ে সে চলে গেল সেদিক থেকে আর চোখ সরাতে পারে না হামিদ। দোকান বন্ধ করার কথাও আর তার মাথায় নেই। নিজের দিকে চেয়ে আজ বড় বিতৃষ্ণা জাগে। এই বাসি ময়লা দেহটার দিকে মেয়েটা কেনই বা ফিরে চাইবে? দিনে একবারের বেশি স্নানের দরকার তার হয় না। ঘুম থেকে উঠে কোনো মতে স্নান সেরে দোকানে বসা, এই তো তার রোজ নামচা। দোকানের বাইরে কোনোদিন পাও রাখে না সে। কোনো আমোদ আহ্লাদ নেই জীবনে। তাহলে বারবার স্নান বা মুখ হাত ধোয়ার দরকারটাই বা কি? খুপড়ি এই দোকানের মধ্যে বছরের পর বছর কাটিয়ে পা দুটোও তার কেমন যেন অসাড় হয়ে গেছে। সে আর জোরে হাঁটতেও পারে না। জীবনটা যেন তার এই দোকানের চার দেওয়ালে বন্দি, একেবারে ছকে বাঁধা। দিনের বেলায় সেই দোকানের ঘানি টানা, যেমনটা সে টেনে এসেছে এই এতগুলো মাস বছর, আর রাতের বেলায় বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া। ক্লান্ত হাতে দোকানের ঝাঁপ ফেলে হামিদ। আজ রাতে তার আর ঘুম আসবে না। পরের দিন সন্ধ্যেতেও এলো মেয়েটা। হামিদ তখন মনসুরের সঙ্গে কথা বলতেই ব্যস্ত। মনসুর পাড়াতেই থাকে, মাঝে মাঝেই দোকানে এটা সেটা কিনতে আসে। বয়সে বড় হলেও হামিদের সঙ্গে আড্ডাটা ভালোই জমে তার। ছানি পড়ে দৃষ্টি অর্ধেক গেছে, সে নিয়ে পাড়ার ছেলে ছোকরাদেরও যত মস্করা। নজরেই তো তোমার বিষ মনসুর ভাই, ওই বিষেই তো দৃষ্টিটা গেল। তাতেও মনসুরের কোনো হেলদোল নেই। এই ছেলে ছোকরাদের সঙ্গেই তার যত ভাব, যত গুলতানি। মাঝে মাঝে হামিদ ভাবে, মনসুর ভাই তার দোকানে এমন ঘুরঘুর করে কেন? কোনো মতলব নেই তো? তার নজরের বিষে দোকানটা তার লাটে উঠবে না তো? পর মুহূর্তেই মনে হয়, না না, তা কেন হবে? নেহাতি ছাপোষা একটা মানুষ মনসুর ভাই। সবটাই লোকের গুজব। মেয়েটাকে দেখে মনসুর ভাইয়ের মুখে কুলুপ। আবছা আলোয় মেয়েটাকে ভালো করে মেপে ঝুঁকে নেবার জন্য চোখটাকে বারবার তাকে ঘোরাতে হয়। মেয়েটা শুধোয়, জুতোর পালিশ আছে কালো? হ্যাঁ। গলার স্বর গাঢ় হয়ে আসে হামিদের। গলা খাঁকারি দিয়ে আবার সে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আছে বই কি। আলো হয়ে ওঠে মেয়েটার মুখ। কিন্তু এবার যে মনসুর বেলাগাম। লোকটার শুধু চোখেই নয়, জিভেও বিষ। কেমন আছো আমার মালিকাই জান? হামিদ ভাবে, এ আবার কেমন বেহুদা কথাবার্তা। কোনো অজানা অচেনা মেয়ের সঙ্গে এরকম বেশরমের মতো কথা বলা যায়? মনসুর ভাই তবে কি মজা করছে? কিন্তু মনসুরের মুখে তো কোনো আগল নেই। কি আতর গায়ে ঢেলেছ মালিকা? তোমার দেহের সুরভিতে, তোমার জবানের মধুতে, তোমার শরীরের লচক দেখে আমি তো মাতাল হয়ে গেছি। আজ রাতে কখন ফাঁকা আছো বলো? আমার পিঠটা একটু মালিশ করে দেবে? মেয়েটার চোখে স্পষ্ট অবজ্ঞা। এই উটকো লোকটাকে সে এড়িয়ে যেতে চায়, কিন্তু মনসুরও নাছোড়। সেও দর কষাকষিটা চালিয়েই যায়। দোকান থেকে শুধু ওদের পিঠটা চোখে পড়ছে হামিদের, আর ভেসে আসছে টুকরো টাকরা কথাবার্তা। মনটা তার ওদিকেই আটকে গেছে। জুতো পালিশের কালিটা আর সে কিছুতেই খুঁজে পাচ্ছে না। শেষমেশ যখন সে ওটা হাতে পেল, তখনই খেয়াল হলো মেয়েটা বুঝিবা তার এই ঝুলে যাওয়া মুখ দেখে কিছু একটা আন্দাজ করেছে। বুকের ভেতরটা ধক করে ওঠে হামিদের। এবার তার হাসিতেও আর পাত্তা দিল না মেয়েটা। জুতোর কালিটা নিয়ে হাতে পয়সা তুলে দিয়ে সোজা হাঁটা দিল। মনসুরও মেয়েটার পিছু নিল। মেয়েটাকে সে পটিয়েই ছাড়বে। শেষ পর্যন্ত মরিয়া হয়ে পকেটটা নাড়িয়ে বুঝিয়ে দিল সেটা বেশ ভারী। অনেক মালকড়ি রয়েছে সেখানে। কিন্তু ভবি তো ভুলবার নয়। মেয়েটা কোনো কথা না বলে মুখটা ফিরিয়ে নিয়ে গটগটিয়ে হেঁটে চলে গেল। আহত বাঘের মতো গর্জে ওঠে মনসুর, মুখে বিদ্রুপের হাসি। মেয়ের যে দেমেক দেখছি, মাটিতে পা পড়ে না। ওদের রকম সকম বুঝতে আর বাকি নেই আমার। হ্যাঁ, ঘোমটার তলায় খ্যামটার নাচ। দুটো বেশি পয়সা ছড়ালেই সোজা বিছানায় এসে উঠবে। ভাত ছড়ালে কাকের অভাব? প্রথমটা সবাই এমন তেজ দেখায়,
একবার বিছানায় তুলি, তারপরে একেবারে দেবো ঠান্ডা করে। মনটা তেতো হয়ে যায় হামিদের। মনসুরের ওই কুৎসিত হাসিতে সে যোগ দিতে পারে না। মনসুর ভাই নিজেকে ভাবেটা কি? পয়সা ছড়িয়ে সবাইকে কিনে নেওয়া যায়? আর যাকেই হোক, ওই মেয়েটার মধ্যে একটা আলাদা তেজ রয়েছে, তার চলনে বলনে একটা আত্মবিশ্বাস রয়েছে। সে অন্তত আর সবার মতো নিজেকে বিকিয়ে দেবে না, এটা হামিদের দৃঢ় বিশ্বাস। সারাদিনই মেয়েটার কাছেই মনটা পড়ে রইল হামিদের। দোকানে বসে একাকী মুহূর্তের অনুভবে সে পেল মেয়েটার সঙ্গ সুখ। রাতে ঝাঁপ ফেলে হামিদ গেল দোকান মালিক ফাজিরের সঙ্গে দেখা করতে। দোকানের সঙ্গে লাগোয়া ঘরটাতেই ফাজির প্রায় শয্যা নিয়েছে। বয়সের ভারে নুবজ ফাজিরের দেখভালের জন্য সকালে আসে এক বুড়ি আয়া, বিনিময়ে দোকান থেকে বিনি পয়সার চাল ডাল তেল নিয়ে যায়। দীর্ঘ নিঃসঙ্গ রাতগুলিতে বুড়ো মানুষটার সঙ্গে দুদণ্ড কথা বলতে মাঝে মাঝে হাজির হয় হামিদ। তাদের কথাবার্তার মাঝেই ঘরের বাতাস জুড়ে ঘন হয়ে আছে মৃত্যুর গন্ধ। কথাবার্তা আর কি, সেই একঘেয়ে ঘ্যান ঘ্যান, ব্যবসাপাতির মন্দা, শরীরের হাজারটা ব্যামোর গল্প। সেই সঙ্গে চলে আল্লাহর কাছে দোয়া। দোকানে যেন খদ্দেরদের ভিড়ে উপচে পড়ে, আবার যেন শরীরটায় তাকত ফিরে আসে। মাঝে মাঝে মানুষটার মন খুব ভারী হয়ে থাকলে মুখে শুধু আসে মৃত্যু আর পরকালের কথা। জীবনের ওপারে যে অজানা জগৎটা রয়েছে, মনটা তার উড়ে যায় সেখানে। একটু রাতের দিকে বুড়ো মানুষটার হাত ধরে শৌচালয়ে নিয়ে যায় হামিদ। শরীরটা হালকা হলে আবার মানুষটাকে ঘরে রেখে নিজে শুতে যায়। মাঝরাত অবধি কানে ভেসে আসে বুড়ো মানুষটার প্রলাপ। মাঝে মাঝেই হামিদের নাম ধরে তিনি ডেকে ওঠেন। হামিদ তখন উঠোনে দড়ির খাটিয়ায় শুয়ে উসখুস করে। ছেঁড়া ছেঁড়া ঘুম আসে চোখে, ভালো করে জমাট বাঁধে না। বৃষ্টি বাদলার দিনে ভাড়ার ঘরের এক কোণে নিজের বিমর্ষ বিছানাটা সে পেতে নেয়। রাতগুলো দুঃসহ, একাকিত্বে ভরা। বাইরের বেপাড়ায় সে যায় না। গত 1 বছর সে এই ঘরের বাইরে পা রাখেনি। তার আগেও বাইরে সে গেছে শুধু ফাজিরের হাত ধরেই। তখনও ফাজির এভাবে শয্যা নেয়নি। প্রতি জুম্মাবারে নামাজ আদা করতে তারা মসজিদে যেত। মসজিদ চত্বরে মানুষের ভিড়, বৃষ্টির পর ভাপ ওঠা রাস্তার সোঁদা গন্ধ এখনো হামিদের স্মৃতিতে উজ্জ্বল। নামাজের পর বাজারে খরিদারি সেরে তবে তারা বাড়ি ফিরত। বাজারে কত রকমের টাটকা তরি তরকারি, ফলমূলের পসরা কেনার আগে সেসব ছুঁয়ে ছেনে পরখ করে দেখে নিত হামিদ। রক্তের সম্পর্ক না থাকলেও ফাজিরের সঙ্গে তার যেন গত জন্মের টান। সেই কাঁচা বয়সে যবে সে উঠে এসেছে এই শহরে, তবে থেকেই ফাজিরের সে নিত্যসঙ্গী। ফাজিরই তাকে এই থাকার জায়গাটা জুটিয়ে দিয়েছে। বিনিময়ে সে ফাজিরের দোকানটা দেখাশোনা করে যাচ্ছে। দোকানের এই খাঁচায় আজ এত বছর কাটানোর পরেও স্মৃতিরা রেহাই দেয় না তাকে। দোকানের পাট চুকিয়ে রাতে দড়ির খাটিয়ায় শুয়ে মনে ভিড় করে আসে কত স্মৃতি। মনে পড়ে যায় বাবা মায়ের কথা, ফেলে আসা শহরটার কথা। স্মৃতির আগুনে পুড়তে পুড়তে বুক ভেসে যায় তার, নিজেকে বড় অসহায় মনে হয়। মেয়েটা আবার দোকানে আসে। চিনিটা মাপের চেয়ে একটু বেশিই দেয় হামিদ। মেয়েটার চোখ এড়ায় না, কোনো কথা না বলে শুধু একটু হাসে। সে হাসিতে তাচ্ছিল্য দেখেও বুকটা ভরে ওঠে হামিদের। পরে হামিদকে অবাক করে দিয়ে মেয়েটা মুখ খোলে। নিছকই কথার কথা হলেও মেয়েটার গলায় বেশ একটা দরদ আছে। মেয়েটা নিজে থেকেই জানায় যে তার নাম রুকিয়া। এই দিন কয়েক হলো এই তল্লাটে সে তার এক বেরাদারের বাড়িতে এসে উঠেছে। কথা চালিয়ে নিয়ে যাওয়ার জন্যই হামিদ শুধোয়, তা বাড়ি কোথায় তোমার? মেববারিঙ্গো, সে অনেক দূর, ওই যে পাহাড়ের ওপারে। মেয়েটার কথার ফাঁকিটুকু ধরতে পেরে যায় হামিদ। সে মোটেও কোনো আত্মীয়ের বাড়িতে আসেনি। গায়ের সুতির নীল জামাটাই তার মোক্ষম প্রমাণ। নির্ঘাত কোনো বাড়িতে পরিচারিকার কাজ করে। কোন বাড়িতে সে কাজ করে জিজ্ঞেস করাতে এমন করে নাকটা বাঁকায় যেন প্রশ্নটা করে হামিদ খুব একটা অপরাধ করে ফেলেছে। তারপর সে নিজেই বলে যে শহরের একটা উঠতি হোটেলে সে এখন কাজ করে। তবে ভালো কোনো কাজের হদিশ পেলেই এই কাজ সে ছেড়ে দেবে। ইকুয়েটর হোটেলের নাম শুনেছ তো? এ তল্লাটের সবচেয়ে নামি হোটেল। আমাদের হোটেলে একটা সুইমিং পুল আছে, আর হোটেলের পুরো মেঝে দামি কার্পেটে মোড়া, তুমি ভাবতেও পারবে না। ওখানে শুধু গোড়া ইউরোপিয়ানরাই এসে ওঠে। অবশ্য কিছু কিছু ভারতীয়ও আসে, তবে এখানকার একটা জঙ্গলি লোককেও
তুমি আমাদের হোটেলে পাবে না। সেদিন রাতে দোকানের ঝাঁপ ফেলে শুতে এসে দু চোখের পাতা এক হয় না হামিদের। দরজার সামনে সে ঠায় দাঁড়িয়ে থাকে। এই নিশুতি রাতে পথ একেবারে জনমানবহীন। এই রাস্তায় আবার দিনের বেলায় মানুষে মানুষে ছয়লাভ। এখন হামিদের চিন্তায় মাঝে মাঝেই শীত কেটে ঢুকে পড়ে রুকিয়া। নিজের অজান্তেই সে রুকিয়ার নাম ধরে ডাকে। রুকিয়ার কথা মনে পড়লেই তার এই একাকিত্ব বুকে পাথর হয়ে চেপে বসে। রাতগুলোকে আরো দুঃসহ দুর্বহ মনে হয়। ছায়ার ঘোমটা সরিয়ে যেদিন সন্ধ্যেতে দোকানে তাদের প্রথম দেখা হয়েছিল, সেদিনটার কথা সে কোনো দিন ভুলতে পারবে না। মেয়েটাকে বড় ছুতে ইচ্ছে করে তার। না না, এ কি ভাবছে সে? মনের মধ্যে এমন কুচিন্তা আনাও যে পাপ। বছরের পর বছর খাঁচার অন্ধকারে থাকার বোধহয় এটাই পরিণাম। শরীর আর মন তার বিদ্রোহ করছে। এ থেকে মুক্তির পথ একটাই, এই অচেনা শহরের জনারণ্যে মিশে কোনো অচেনা রমণীর সঙ্গ সুখ পেলে তবে যদি এইসব কুচিন্তা যায় মন থেকে। এক রাতে বুকে বল এনে ঘরের দোর এঁটে বেরিয়েই পড়ল সে। গন্তব্যহীন তার যাত্রা। লক্ষ্যহীনভাবে প্রথমে সে ধীরে ধীরে হেঁটে যায় প্রথম স্ট্রিট ল্যাম্পটার কাছে, পরের গন্তব্য দ্বিতীয়টা। আস্তে আস্তে মনের ভয় কাটছে, জড়তা কাটছে। পাশে কিসের যেন একটা নড়াচড়া। ফিরেও তাকালো না সে। সে তো জানেই না পথের শেষ কোথায়, কোথায় তার গন্তব্য। তাহলে এত ভয় কিসের? পথে যাই ঘটুক না কেন, মাথা ঘামালে তার চলবে না। সামনে একটা মোড় ঘুরেই রাস্তায় সারি সারি দোকান, অধিকাংশেরই ঝাঁপ ফেলা। দু একটা থেকে চুঁইয়ে চুঁইয়ে আলো আসে বাইরে। এই আলোর হাত থেকে চোখটাকে আড়াল করতে অন্ধকার এক কোণে সরে যায় সে। নির্জন এই পথে কাউকেই চোখে পড়ে না, না কোনো পুলিশ, না কোনো পাহারাদার। চৌমাথার একধারে কাঠের বেঞ্চে বসে খানিকক্ষণ নিজের চিন্তায় বুঁদ হয়ে থাকে হামিদ। রাস্তার মাঝে একটা ক্লক টাওয়ার, রাতের নৈঃশব্দ চিরে শুধু ঘড়ির টিক টিক টিক। রাতের অন্ধকারে সবকিছুর মধ্যে এমন সাদৃশ্য কেন থাকে হামিদ বুঝে পায় না। খালি বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে সার দিয়ে। ওই শোনা যায় সমুদ্রের ছলাচ্ছল। তার মানে সে তো জলের খুব কাছেই। হ্যাঁ, তাই তো। সমুদ্রের লোনা গন্ধ তার নাকে ঝাপটা মেরে যায়। ঠিক এই গন্ধই সে পেত নিজের বাড়িতে, যেখানে সে বাবা মায়ের সঙ্গে থাকত। ছোট্ট ওই শহরটাও ছিল সমুদ্রের গা লেপ্টে। একদিন সে সমুদ্রের বেলাভূমিতে দল বেঁধে খেলতে গিয়েছিল, লোনা জলে গা ডুবিয়েছিল। এখন আর সেই শহরটার কথা তার মনেও পড়ে না। শহরটা যেন তার জীবন থেকে কয়েক আলোকবর্ষ দূরে সরে গেছে। হাঁটতে হাঁটতে সে আবার এখন সমুদ্রের ধারে। ঢেউগুলো আছড়ে ভেঙে সাদা ফেনা হয়ে ছড়িয়ে পড়ছে। জেটির আলো এখনো নেভেনি। সেখানে এখনো মোটরের ভোঁ ভোঁ। এত রাতেও ওখানে কিসের কর্মব্যস্ততা? খাঁড়ির ওপারেও আলোর মালা, কালো পর্দার ওপরে ফুটকি ফুটকি আলোর বিন্দু। কে থাকে ওখানে? শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে যায় হামিদের। শহরের ওই অন্ধকার কোণে নিশ্চয়ই কোনো দূরত্বাদের বাস। তাদের পিশাচের মতো দেহ, মুখে জান্তব নিষ্ঠুর হাসি। তারা ওঁত পেতে থাকে পথ ভোলা কোনো পথিকের অপেক্ষায়। তাদের সেই ফাঁদে একবার পা দিলেই বিপদ। সেখানে নরনারীরা থাকে আদিম কামনার ঘোরে। ওই যে ধামসা মাদলের দ্রিমি দ্রিমি তালে তাদের উন্মত্ত নাচের ছন্দ শুনতে পাচ্ছে হামিদ। নিশ্চয়ই কোনো শত্রুর রক্তে মাটি লাল হয়ে উঠছে। খাঁড়ির ওপারে যারা থাকে তাদের খুব ভয় হামিদের। তাদের একটা ঘাঁটি আছে, অন্ধকার একটা কোণ আছে। হামিদের আছেটা কি? খাঁচাবন্দি একটা জীবন ছাড়া। আবার সে ভূতগ্রস্তের মতো দোকানের দিকে হাঁটা দেয়। সে আজ বড্ড বেশি সাহস দেখিয়ে ফেলেছে। সে আজ ছকের বাইরে বেরিয়েছে। দোকানের ঝাঁপ ফেলে ফাজিরের কাছে না গিয়ে সে সমুদ্রের কাছে গেছে। এটা ফাজিরের মনোপুত হয়নি। এ নিয়ে বুড়ো মানুষটা বিস্তর ঘ্যান ঘ্যানও করলো। হামিদ সেসব কানে তুলল না। এখন সে দোকানে আর ঘাড় গুঁজে বসে থাকে না। রাস্তায় লোকজনের দিকে তাকায়, কিন্তু তারা তার দিকে ফিরেও চায় না। দিনের বেলায় মেয়েটার পথ চেয়ে তার সারা দিন কাটে। রাতের বেলায় তার চিন্তায় বারবার হানা দেয় মেয়েটা। রাস্তা দিয়ে হাঁটার সময় কল্পনায় নিজের পাশে মেয়েটার অস্তিত্ব টের পায়। তার ঝর্ণার মতো হাসি তার কানে এসে ঢোকে। মাঝে মাঝে মেয়েটার স্পর্শ সুখও সে অনুভব করে। মেয়েটা যখনই দোকানে আসে হামিদ দিলদরিয়া হয়ে বেশি বেশি জিনিসপত্র তাকে দিয়ে দেয়। বিনিময়ে সে চায় শুধু একটু
আলতো হাসি। আস্তে আস্তে দুজনেরই জড়তা ভাঙে। এখন তারা দুজনেই দু চারটে করে কথা বলে। দোকানে মালপত্র কম থাকলেও হামিদ বিশেষ বিশেষ খদ্দেরদের জন্য রাখা তার গোপন ভান্ডার থেকে মেয়েটার চাহিদা পুষিয়ে দেয়। মাঝে মাঝে হামিদ মেয়েটার রূপের প্রশংসা করে। প্রথমে মেয়েটার নাকের পাটা ফুলে ওঠে। অস্বস্তি, চাপা ভয়ের দোলাচলে দুলতে থাকে হামিদের মন। ঠিক তখন একগাল হেসে হামিদের সব দোটানা ভুলিয়ে দেয় মেয়েটা। মনসুর ভাইয়ের জন্য খুব করুণা হয় হামিদের। এই মেয়েটাকে নিয়ে কত ভুলভাল কথাই না বলেছে মনসুর। বলে কিনা পয়সা ছড়িয়ে মেয়েটাকে নাকি কিনে নেবে। এ মেয়েকে জিতে নিতে গেলে সত্যিকারের পৌরুষ চাই, সাহস চাই। বিষ ভরা চোখ নিয়ে সে পৌরুষ মনসুর দেখাতে পারবে না। আর হামিদেরও সেই বুকের পাটা নেই। সেদিনও সন্ধ্যের দিকে দোকানে এলো রুকিয়া। এখনো তার পরনে নীল সুতির কাজের পোশাক। মেয়েটা বেশ ঘেমেও গেছে। দোকানে অন্য কোনো খদ্দের নেই, আর মেয়েটাকে দেখেও তার কোনো তাড়া আছে বলে মনে হলো না। মেয়েটা আজ বেশ তোফা মেজাজে রয়েছে। নিজের থেকেই কথা শুরু করলো। দোকানে তো প্রচুর খাটো, তা এতদিনে নিশ্চয়ই অনেক পয়সা করেছো। এত পয়সা রাখো কোথায়? নিশ্চয়ই ঘরে মাটির তলায় পুঁতে রাখো, তাই না? আর সব দোকানদারেরই লুকোনো একটা সিন্দুক থাকে। তা পয়সা টয়সা কামিয়ে নিয়ে কি বাড়ি ফিরে যাবে? না না, আমার কানাকড়িও নেই। এই দোকানের কিছুই আমার নয়। মেয়েটা একটু মুচকি হাসে। কথাটা তার একেবারেই বিশ্বাস হয়নি। কিন্তু তুমি যে এত খাটো, কোনো মৌজ মস্তিও তুমি করো না। কথার মাঝখানেই এক হাতা বেশি চিনি মেয়েটার ঝুলিতে ঢেলে দেয় হামিদ। অনেক ধন্যবাদ। হামিদের হাত থেকে থলেটা নিয়েও একটু দোনামোনা করে মেয়েটা। বোধহয় কিছু বলতে চায়। আমি জানি তুমি সবসময় আমাকে বেশি জিনিস দাও, তবে এর বিনিময়ে তুমি নিশ্চয়ই আমার কাছ থেকেও কিছু পাওয়ার প্রত্যাশা করো। তবে কি জানো, এত ছোটখাটো জিনিস দিয়ে তো সেটা পাওয়া যাবে না। আবার ঝর্ণার মতো হেসে গড়িয়ে পড়ে মেয়েটা। হামিদের মুখে কোনো উত্তর জোগায় না। মেয়েটা চলে যেতে যেতে একবার পিছন ফিরে তাকায়। তবে কি জানো তো, এত ছোটখাটো জিনিস দিয়ে সেটা পাওয়া যাবে না। আবার ঝর্ণার মতো হেসে গড়িয়ে পড়ে মেয়েটা। হামিদের মুখে কোনো উত্তর জোগায় না। মেয়েটা চলে যেতে যেতে একবার পিছন ফিরে তাকায়। হামিদের কালো হয়ে যাওয়া মুখের দিকে চেয়ে আবার সে ঘন কালোয় মিশে যায়। এতক্ষণ আমার কণ্ঠে শুনলেন বর্ণালী জানা সেনের অনুবাদে আব্দুল রাজ্জাক গুরনার গল্প খাঁচা। গল্প কেমন লাগলো জানাতে যথারীতি খোলা থাকছে মন্তব্যের বাক্স। আলাপ আলোচনাও চলতেই পারে সেখানেই। ভালো লেগে থাকলে একটা লাইক আর কিছু শেয়ারের অনুরোধ, যেমনটা করে থাকি। আর চ্যানেলের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রিপশনের বাটন আপনার পথ চেয়েই বসে আছে। তবে সে কাজ আগেই হয়ে গিয়ে থাকলে তো কথাই নেই। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায়, পড়ায়, শোনায় থাকুন। দেখা হবে আবারও যথাসময়ে। আজ আসি।